সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম সবাইকে বিশ্বজিৎ পাঠশালাতে। আজকে আপনাদের মধ্যে আলোচনা করা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়টির নাম হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। ব্যাংক সমন্বয় বিবরণী একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। উক্ত অধ্যায় নিয়ে ইতিপূর্বে আমাদের একটি ক্লাস নিয়ে আলোচনা করা হয়েছে, তারই ধারাবাহিকতায় আজকে ব্যাংক সমন্বয় বিবরণীর দ্বিতীয় ক্লাস। উক্ত অধ্যায়টি একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা বিগত 5টি সাল বিশ্লেষণ করলে দেখা যায় যে সিকিউতে 10 মার্ক এবং এমসিকিউতে 3 থেকে 5 মার্ক, অর্থাৎ টোটাল 13 থেকে 15 মার্ক আমরা উক্ত অধ্যায় থেকে পেতে পারি। আজকের ক্লাসে কি কি আলোচনা করা হবে এক নজরে দেখে নেওয়া যাক। ক্লাস পরিকল্পনার প্রথম দিকে হচ্ছে আমাদের বিগত সালের একটি অঙ্কের সম্পূর্ণ সমাধান করা হবে এবং মেমোরান্ডাম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হবে। কারণ ব্যাংক সমন্বয় বিবরণীর সকল অঙ্ক আমরা মেমোরান্ডামের মাধ্যমে সমাধান করব। ইতিপূর্বে মেমোরান্ডামের বিস্তারিত আলোচনা করা হয়েছে, আজকের ক্লাসে সংক্ষিপ্ত আলোচনা করা হবে। তারপর উক্ত ক্লাসের সম্পূর্ণ আলোচনা নিয়ে এমসিকিউ আলোচনা করা হবে। প্রথম দিকে কি হচ্ছে, একটি বিগত সালের অঙ্ক। যশোর বোর্ড 2024 সালের অঙ্কটি সমাধান করব ডেবিট এবং ক্রেডিট মেমোরান্ডামের মাধ্যমে। ইতিপূর্বে প্রথম ক্লাসে ডেবিট এবং ক্রেডিট মেমোরান্ডামের বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজকের ক্লাসে অঙ্কটি করার সুবিধার্থে ডেবিট এবং ক্রেডিট মেমোরান্ডামের সংক্ষিপ্ত আলোচনা করে নিব। মেমোরান্ডাম মেমোরান্ডাম হলো এক প্রকার স্মারকলিপি, যা আমাদের কোনো কিছু স্মরণ করিয়ে দেয় বা মনে করে দেয়। মেমোরান্ডাম দুই প্রকার, একটি হচ্ছে ডেবিট মেমোরান্ডাম, অন্যটি হচ্ছে কি ক্রেডিট মেমোরান্ডাম। মেমোরান্ডাম বিষয়টি সংক্ষেপে দেখে নেওয়া যাক। মেমোরান্ডাম, ডেবিট মেমোরান্ডাম হচ্ছে ডিএম। যেসব লেনদেন দ্বারা আমাদের ব্যাংক ব্যালেন্স হ্রাস পাবে উক্ত লেনদেনগুলো ডেবিট মেমোরান্ডামের দিকে লিপিবদ্ধ করতে হবে। অর্থাৎ যেসব লেনদেন দ্বারা আমাদের ব্যাংক ব্যালেন্স হ্রাস পাবে বা কমে যাবে উক্ত লেনদেনগুলো হবে ডেবিট মেমোরান্ডাম। অন্যটি হচ্ছে ক্রেডিট মেমোরান্ডাম সিএম। যেসব লেনদেন দ্বারা আমাদের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে উক্ত লেনদেনগুলো আসবে ক্রেডিট মেমোরান্ডামের দিকে। অন্য দুইটি লেনদেন আমাদের ডেবিট এবং ক্রেডিট মেমোরান্ডামের দিকে নিয়ে আসতে হবে। ক্রেডিট মেমোরান্ডামের দিকে আসবে ইস্যুকৃত বা বকেয়া চেক অনুপস্থিত বা উপস্থাপিত হয়নি। অন্যটি আসবে আমাদের ডেবিট মেমোরান্ডামের দিকে, সেটি হচ্ছে আদায়ের জন্য জমাকৃত চেক প্রত্যাখ্যান বা আদায় হয়নি। উক্ত চকটি আপনারা পড়ার টেবিলের সামনে লিখে রাখবেন, তাহলে ব্যাংক সমন্বয় বিবরণীর সমস্ত অঙ্কের সমাধান সহজভাবে করতে পারবেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে কিভাবে আমরা ডেবিট এবং ক্রেডিট মেমোরান্ডাম একক জের পদ্ধতিতে লিপিবদ্ধ করব বিষয়টি দেখে নেওয়া যাক। একক জের পদ্ধতিতে আমাদের 4টি লেনদেন দেওয়া থাকতে পারে। প্রথম দুটি হচ্ছে নগদান বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত এবং ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত। সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের মেমোরান্ডাম যোগ হবে ক্রেডিট মেমোরান্ডাম এবং বিয়োগ হবে কি ডেবিট মেমোরান্ডাম। যদি নগদান বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্তের পরিবর্তে অতিরিক্ত দেওয়া থাকে এবং ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্তের পরিবর্তে উদ্বৃত্ত দেওয়া থাকে, সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীরা পূর্বে যেটি যোগ হয়েছিল অর্থাৎ মেমোরান্ডাম যোগ হয়েছিল ক্রেডিট মেমোরান্ডাম, এখন আমাদের সেটি কি হবে, বিয়োগ করতে হবে। এবং প্রিয় শিক্ষার্থীরা, পূর্বে যেটি বিয়োগ হয়েছিল অর্থাৎ ডেবিট মেমোরান্ডাম, এখন আমাদের সেটি যোগ করতে হবে। সেক্ষেত্রে যোগ হবে ডেবিট মেমোরান্ডাম এবং বিয়োগ হবে ক্রেডিট মেমোরান্ডাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি একক জের পদ্ধতিতে মেমোরান্ডাম কোনটি যোগ এবং কোনটি বিয়োগ করতে হবে বিষয়টি বুঝতে পেরেছেন। উক্ত সমস্ত বিষয় এক নজরে দেখে নেওয়া যাক। একক জের পদ্ধতির নমুনা চক হচ্ছে বিবরণ টাকা টাকা। প্রথম থেকে আমাদের যদি নগদান বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত অথবা পাস বই বা ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা টাকার দ্বিতীয় কলামে উক্ত টাকাটি লিখব এবং কি করব, যোগ হবে আমাদের ক্রেডিট মেমোরান্ডাম। এই যে সমস্ত আইটেমগুলি দেওয়া আছে, উক্ত আইটেমগুলি আসবে ক্রেডিট মেমোরান্ডামের দিকে। তারপর আমাদের বিয়োগ করতে হবে ডেবিট মেমোরান্ডাম। ডেবিট মেমোরান্ডামে যতগুলো আইটেম দেওয়া আছে উক্ত আইটেমগুলো আসবে ডেবিট মেমোরান্ডামের দিকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ক্রেডিট মেমোরান্ডামের যতগুলো আইটেম আছে সমস্ত আইটেম যোগ করে আমরা যোগফলটি বসাবো। উক্ত যোগফল থেকে আমরা ডেবিট মেমোরান্ডামের সমস্ত আইটেমের ফলটি বিয়োগ করব। বিয়োগ করার পর যে ফলটি আসবে সেটি হচ্ছে আমাদের ফলাফল। অনুরূপভাবে যখন আমাদের নগদান বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্তের পরিবর্তে নগদান বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত দেওয়া থাকবে, ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্তের পরিবর্তে উদ্বৃত্ত দেওয়া থাকবে, সেক্ষেত্রে কি করতে হবে প্রিয় শিক্ষার্থীরা, সেক্ষেত্রে যোগ হবে ডেবিট মেমোরান্ডাম। পূর্বে যোগ হয়েছিল ক্রেডিট মেমোরান্ডাম, এখন যোগ করতে হবে ডেবিট মেমোরান্ডাম। যেটা হচ্ছে প্রথম যোগফলের সাথে ডেবিট মেমোরান্ডামের সমস্ত আইটেমগুলি আমরা যোগ করে নিব। তারপর বিয়োগ হবে কি ক্রেডিট মেমোরান্ডাম। ক্রেডিট মেমোরান্ডামের দিকে যতগুলো লেনদেন লিপিবদ্ধ হয় সমস্ত লেনদেনগুলি আমরা উক্ত লেনদেন থেকে বিয়োগ করার পর যে ফলটি পাওয়া যাবে সেটি হচ্ছে আমাদের ফলাফল। উক্ত চারটি যদি আপনারা পড়ার টেবিলের সামনে লিখে রাখেন এবং ব্যাংক সমন্বয় বিবরণীর একক জের পদ্ধতির অঙ্ক করার ক্ষেত্রে প্রতিটি বার যদি একবার করে দেখে নেন তাহলেই এটি মুখস্থ হয়ে যাবে। এখন আমরা উক্ত বিষয়গুলি নিয়ে অঙ্কের সমাধান করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞানের সকল অধ্যায়ের সহজ সমাধান পেতে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ব্যাংক সমন্বয় বিবরণীর বিস্তারিত নিয়ে প্রথম ক্লাসটি দেখে আসবেন।
উক্ত ক্লাসে ব্যাংক সমন্বয় বিবরণীর বিষয়গুলি বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আলোচনা কি ছিল? একটি বিগত সালের অঙ্কের সম্পূর্ণ সমাধান করা। বিগত সালের অঙ্কটি হলো যশোরপুর 2024 সালে কিছু লেনদেন দেওয়া আছে, তার উপর ভিত্তি করে আমাদের তিনটি বিষয় নির্ণয় করতে হবে। প্রথমটি হচ্ছে ডেবিট মেমোরান্ডাম, দ্বিতীয়টি হচ্ছে আমানতকারীর বইয়ের জাবেদা এবং তৃতীয়টি হচ্ছে আমাদের একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। প্রথম দিকে আমরা উক্ত সমস্ত লেনদেনগুলির ডেবিট এবং ক্রেডিট মেমোরান্ডাম নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম দিকে লেনদেনটি হলো আমাদের নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। সেক্ষেত্রে আপনাদের বোঝার সুবিধার্থে এককের পদ্ধতিতে যখন আমাদের নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া থাকবে, সেক্ষেত্রে যোগ হবে কি ক্রেডিট মেমোরান্ডাম এবং বিয়োগ হবে আমাদের ডেবিট মেমোরান্ডাম। সেক্ষেত্রে হবে সিএম যোগ হবে, সেক্ষেত্রে আমাদের উক্ত লেনদেনে সিএম ক্রেডিট মেমোরান্ডাম যোগ হবে এবং বিয়োগ হবে কি ডিএম মানে ডেবিট মেমোরান্ডাম। তারপর হচ্ছে আদায়ের জন্য প্রেরিত 15,000 টাকা, 25,000 টাকা ও 30,000 টাকার মোট 3টি চেকের মধ্যে একটি চেক আদায় হয়েছে। একটি চেক আদায় হয়েছে তার মানে হচ্ছে প্রথম যে 15,000 টাকার চেকটি, উক্ত চেকটি আদায় হয়েছে, বাকিগুলি আদায় হয়নি। লেনদেনটি ডেবিট না ক্রেডিট মেমোরান্ডামের দিকে আসবে সেটি দেখে নিব। উক্ত লেনদেনটি ডেবিট মেমোরান্ডামের দিকে লিপিবদ্ধ করতে হবে, সেই জন্য আমরা উক্ত লেনদেনের পাশে লিখে রাখবো ডিএম। তারপর প্রিয় শিক্ষার্থীরা, তৃতীয় লেনদেনটি হচ্ছে 20,000 টাকার ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। ইস্যুকৃত চেক যদি ব্যাংকে উপস্থাপিত না হয়, সেক্ষেত্রে উক্ত লেনদেনটি ক্রেডিট মেমোরান্ডামের দিকে লিপিবদ্ধ করতে হবে। অঙ্ক করার সুবিধার্থে উক্ত লেনদেনের পাশে আমরা লিখে রাখবো সিএম। তারপর প্রিয় শিক্ষার্থীরা, চতুর্থ লেনদেনটি হলো ব্যাংক দেনাদার হতে 24,000 টাকা আদায় করেছে, যা নগদান বইতে লেখা হয়নি। প্রিয় শিক্ষার্থীরা, উক্ত লেনদেনটি হচ্ছে আমি আমানতকারী, ব্যাংক কর্তৃপক্ষ আমার হয়ে দেনাদারের কাছ থেকে অর্থ আদায় করেছে কত 24,000 টাকা, কিন্তু আমি সেটি জানিনি বা আমার বইতে লিপিবদ্ধ করা হয়নি। সেক্ষেত্রে আমার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? অবশ্যই আমার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে। আর ব্যাংক ব্যালেন্স যদি বৃদ্ধি পায় সেটি কি হয়? সেটি হয় ক্রেডিট মেমোরান্ডাম। ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পেলে সেটি কি হয় প্রিয় শিক্ষার্থীরা? ক্রেডিট মেমোরান্ডাম। সেক্ষেত্রে উক্ত লেনদেনটির পাশে আমরা লিখে রাখবো সিএম। প্রিয় শিক্ষার্থীরা, পঞ্চম লেনদেনটি হলো ব্যাংক কর্তৃক বীমার কিস্তি পরিশোধ 7,000 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক কর্তৃপক্ষ আমাদের বীমার কিস্তি পরিশোধ করেছে, কিন্তু আমরা সেটি জানিনি বা আমাদের বইতে লিপিবদ্ধ করা হয়নি। উক্ত লেনদেনের বিনিময়ে আমাদের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? যেহেতু ব্যাংক কর্তৃপক্ষ বীমার কিস্তি পরিশোধ করেছে, উক্ত লেনদেনের পরিপ্রেক্ষিতে আমাদের ব্যাংক ব্যালেন্স কি হবে? হ্রাস পাবে। যে লেনদেনগুলি দ্বারা আমাদের ব্যাংক ব্যালেন্স হ্রাস পাবে, উক্ত লেনদেনগুলিকে বলা হয় ডেবিট মেমোরান্ডাম। সেক্ষেত্রে উক্ত লেনদেনের পাশে লিখে রাখবো কি ডিএম, ডেবিট মেমোরান্ডাম। ব্যাংক মঞ্জুরিকৃত সুদ 3,000 টাকা। ব্যাংক মঞ্জুরিকৃত সুদ মানে কি? আমাদের ব্যাংক ব্যালেন্সে যে টাকা লেনদেন হয়, উক্ত টাকার উপর ব্যাংক কর্তৃপক্ষ আমাদের একটি সুদ প্রদান করে, উক্ত সুদই হচ্ছে ব্যাংক মঞ্জুরিকৃত সুদ। যেহেতু উক্ত লেনদেনের বিনিময়ে আমাদের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, তাই ব্যাংক মঞ্জুরিকৃত সুদ সেটি হবে আমাদের কি সিএম, ক্রেডিট মেমোরান্ডাম। এবং ব্যাংক ধার্যকৃত চার্জ 1,500 টাকা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক ধার্যকৃত চার্জ মানে হচ্ছে ব্যাংকে লেনদেন করার পরিপ্রেক্ষিতে ব্যাংক কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে একটি চার্জ কেটে নেয়, সেটি হচ্ছে ব্যাংক ধার্যকৃত চার্জ। উক্ত লেনদেনের পরিপ্রেক্ষিতে আমাদের ব্যাংক ব্যালেন্স হ্রাস পাবে, তাই উক্ত লেনদেনটি হবে ডেবিট মেমোরান্ডাম, ডিএম। প্রিয় শিক্ষার্থীরা, করণীয় বিষয় প্রথমটি হচ্ছে ডেবিট মেমোরান্ডামের পরিমাণ নির্ণয় করো। ডেবিট মেমোরান্ডাম মানে হচ্ছে যে সকল লেনদেন দ্বারা ব্যাংক ব্যালেন্স হ্রাস পাবে, উক্ত লেনদেনগুলো নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, ডেবিট মেমোরান্ডামের দিকে অন্য একটি লেনদেন দেওয়া আছে, সেটি হচ্ছে আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি। সেটি কিন্তু ডেবিট মেমোরান্ডামে নির্ণয় করার ক্ষেত্রে আসবে না। অঙ্ক করার সুবিধার্থে উক্ত দুটি লেনদেন আমরা টেকনিক্যালি মনে রাখবো। তাহলে আশা করি বুঝতে পেরেছেন ডেবিট মেমোরান্ডাম এবং ক্রেডিট মেমোরান্ডামের নির্ণয়ের ক্ষেত্রে কোন লেনদেনগুলি আসবে। ডেবিট মেমোরান্ডামে আসবে যেসব লেনদেন দ্বারা আমাদের ব্যাংক ব্যালেন্স হ্রাস পাবে, এবং ক্রেডিট মেমোরান্ডামে নির্ণয়ের ক্ষেত্রে আসবে যেসব লেনদেন দ্বারা আমাদের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে। উক্ত দুটি লেনদেন অঙ্ক সহজভাবে করার সুবিধার্থে আমরা সাজিয়ে রাখলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, উক্ত সমস্ত লেনদেনের মধ্যে দ্বিতীয়টি আসবে না, যেহেতু সেটি আদায়ের জন্য জমাকৃত চেক। পঞ্চম লেনদেনটি হচ্ছে ডেবিট মেমোরান্ডাম, সেটি আসবে কারণ উক্ত লেনদেন দ্বারা আমাদের ব্যাংক ব্যালেন্স কি হয়? হ্রাস পায়। পঞ্চম লেনদেনটি হচ্ছে ব্যাংক কর্তৃক বীমার কিস্তি পরিশোধ 7,000 টাকা। উক্ত লেনদেনটি আসবে ডেবিট মেমোরান্ডামের দিকে 7,000 টাকা। তারপর প্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ লেনদেনের মধ্যে ব্যাংক ধার্যকৃত চার্জ 1,500 টাকা। উক্ত লেনদেনের মাধ্যমে আমাদের ব্যাংক ব্যালেন্স কি হয়? হ্রাস পায়, তাই সেটি ডেবিট মেমোরান্ডাম। উক্ত লেনদেনটি ডেবিট মেমোরান্ডামের দিকে আসবে। ব্যাংক ধার্যকৃত চার্জ 1,500 টাকা। উক্ত দুটি লেনদেন যোগ করার পর আমাদের আসবে ফলাফল 8,500 টাকা। আশা করি প্রথম করণীয় বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় বিষয়টি হচ্ছে কি? আমানতকারীর বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলে দাও। প্রথম দিকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমানতকারীর বইয়ের জাবেদার নিয়মটি সংক্ষিপ্তভাবে দেখে নিব, তারপর জাবেদাগুলি করে নিব।
একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, বিষয়টি হচ্ছে আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি এবং ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয়নি, উক্ত দুটি এন্ট্রির জন্য আমানতকারীর বইয়ে কোনো জাবেদা করতে হবে না। কেন জাবেদা করতে হবে না? বিষয়টি হচ্ছে জাবেদা বা আমানতকারীর বই সংশোধন শুধুমাত্র সেই লেনদেনগুলোর জন্য করা হয় যেগুলি প্রকৃতপক্ষে আমানতকারীর বইতে লেখা হয়নি কিন্তু ব্যাংক বইতে লেখা হয়েছে, যেমন ব্যাংক চার্জ, লভ্যাংশ আদায়, ব্যাংক কর্তৃক সরাসরি পরিশোধ ইত্যাদি। অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট মেমোরেন্ডামের লেনদেনগুলো আমরা আমানতকারীর বইতে জাবেদা দিব। প্রিয় শিক্ষার্থীরা, এক নজরে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর আমানতকারীর বইয়ের জাবেদার নিয়মটি দেখে নেব। ব্যাংক সমন্বয় বিবরণীর আমানতকারীর বইয়ের জাবেদা নিয়ে উক্ত ক্লাসে আলোচনা করা হয়েছে, তার সংক্ষিপ্ত আলোচনা আমরা এখন দেখে নিব। প্রিয় শিক্ষার্থীরা, ডেবিট এবং ক্রেডিট মেমোরেন্ডামের জাবেদার নিয়মটি হচ্ছে, ক্রেডিট মেমোরেন্ডামের ক্ষেত্রে জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট এবং তার সাথে সংশ্লিষ্ট হিসাব হবে ক্রেডিট। ডেবিট মেমোরেন্ডামের ক্ষেত্রে জাবেদা হবে সংশ্লিষ্ট হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। কেননা ডেবিট মেমোরেন্ডাম দ্বারা আমাদের ব্যাংক ব্যালেন্স হ্রাস পায়, তাই ব্যাংক হিসাব ক্রেডিট, এবং ক্রেডিট মেমোরেন্ডাম দ্বারা আমাদের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, তাই ব্যাংক হিসাব করতে হবে আমাদের ডেবিট। তাহলে আসুন জাবেদাটি করে নেওয়া যাক। আপনাদের বোঝার সুবিধার্থে জাবেদার নিয়মটি সামনে নিয়ে আসলাম। প্রথম দিকে লেনদেনটি জাবেদা দিতে হবে না। দ্বিতীয়টি হচ্ছে আদায়ের জন্য জমাকৃত চেক, সেটিও হবে না। তৃতীয় লেনদেনটি হচ্ছে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, তারও জাবেদা দিতে হবে না। চতুর্থ লেনদেনটি হচ্ছে ব্যাংক দেনাদার হতে 24,000 টাকা আদায় করেছে যা নগদান বইতে লেখা হয়নি, যেহেতু সেটি ক্রেডিট মেমোরেন্ডাম, সেক্ষেত্রে আমাদের জাবেদার নিয়মটি হবে ব্যাংক হিসাব ডেবিট এবং তার সাথে সংশ্লিষ্ট হিসাব হবে ক্রেডিট। সেক্ষেত্রে জাবেদা হবে, প্রিয় শিক্ষার্থীরা, ব্যাংক হিসাব ডেবিট এবং দেনাদার বা প্রাপ্য হিসাব ক্রেডিট। কত টাকা? 24,000 টাকা। তারপর প্রিয় শিক্ষার্থীরা, পঞ্চম লেনদেনটি হচ্ছে ব্যাংক কর্তৃক বীমার কিস্তি পরিশোধ 7,000 টাকা, নগদান বইতে লেখা হয়নি, যেহেতু সেটি ডেবিট মেমোরেন্ডাম। আর ডেবিট মেমোরেন্ডামের জাবেদার নিয়মটি হচ্ছে কি, সংশ্লিষ্ট হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। সংশ্লিষ্ট হিসাব বলতে বোঝানো হয়েছে আমাদের এই যে বীমা করত হিসাব, বীমা করত হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে জাবেদা হবে বীমা করত হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট 7,000 টাকা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। পরবর্তী হচ্ছে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 3,000 টাকা, যেহেতু সেটি ক্রেডিট মেমোরেন্ডাম, সেক্ষেত্রে আমাদের জাবেদা হবে কি, ব্যাংক হিসাব ডেবিট এবং ব্যাংক মঞ্জুরিকৃত সুদ হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক মঞ্জুরিকৃত সুদ হিসাব ক্রেডিট 3,000 টাকা। তারপর প্রিয় শিক্ষার্থীরা, উক্ত লেনদেনের মধ্যে দেওয়া আছে ব্যাংক ধার্যকৃত চার্জ 1,500 টাকা যা নগদান বইতে লেখা হয়নি, যেহেতু ব্যাংক ধার্যকৃত চার্জ ডেবিট মেমোরেন্ডাম, সেক্ষেত্রে জাবেদা হবে ব্যাংক চার্জ হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট 1,500 টাকা। আশা করি প্রিয় শিক্ষার্থীরা আমানতকারীর বইয়ের জাবেদার নিয়মটি বুঝতে পেরেছেন। এখন আমাদের করণীয় বিষয় বাকি রয়ে গেল আরেকটি, সেটি হচ্ছে একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। তাহলে আসুন প্রিয় শিক্ষার্থীরা, একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরির বিষয়টি দেখে নেওয়া যাক। প্রিয় শিক্ষার্থীরা, আমার ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হচ্ছেন কিনা বিষয়টি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, একক জের পদ্ধতির ব্যাংক সমন্বয় বিবরণীর প্রথম দিকে আমরা কোম্পানির নামটি লিখে নিব। তারপর ব্যাংক সমন্বয় বিবরণী 2013 সালের 31শে ডিসেম্বর তারিখের জন্য। যেহেতু প্রিয় শিক্ষার্থীরা প্রথম দিকে লেনদেনের উপর ভিত্তি করে বাকি কার্যক্রম পরিচালনা করতে হবে, সেক্ষেত্রে প্রথম দিকে লেনদেনটি কি দেওয়া আছে, নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া আছে 56,000 টাকা। তারপর সেটি আমরা দ্বিতীয় কলামে লিখব এবং সেক্ষেত্রে আমাদের যোগ করতে হবে কি, প্রিয় শিক্ষার্থীরা, যোগ করতে হবে সিএম আমরা যোগ করব। তাহলে উক্ত লেনদেনগুলির মধ্যে যেগুলি লেনদেন আমাদের ক্রেডিট মেমোরেন্ডাম সেগুলি যোগ করে নিব। তৃতীয়টি হচ্ছে 20,000 টাকা ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, সেটি হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম। প্রথম দিকে লিখবো ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, কত টাকা, 20,000 টাকা। তারপর প্রিয় শিক্ষার্থীরা, চতুর্থ নং ট্রানজাকশনটি হচ্ছে, সেটি হচ্ছে ব্যাংক কর্তৃক দেনাদার হতে আদায় কত টাকা, 24,000 টাকা। তারপর প্রিয় শিক্ষার্থীরা, 6 নং লেনদেনটি হচ্ছে আমাদের ক্রেডিট মেমোরেন্ডাম, সেটি হচ্ছে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 3,000 টাকা, সেটি হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম। এখন আমরা ক্রেডিট মেমোরেন্ডামের বিষয়গুলো যোগ করে নিব, 20,000 টাকা, 24,000 টাকা এবং 3,000 টাকা। উক্ত লেনদেনগুলি টোটাল যোগফল হয় আমাদের 47,000 টাকা। উক্ত 47,000 টাকা এবং প্রথমটি 56,000 টাকা দুইটি যোগ করব, দুইটি যোগ করার পর আসবে আমাদের 1,03,000 টাকা, 1,03,000 টাকা। তারপর বিয়োগ করতে হবে কি আমাদের ডিএম। উক্ত লেনদেনগুলির মধ্যে দ্বিতীয় লেনদেনটি হচ্ছে ডিএম,
দ্বিতীয় লেনদেনের মধ্যে 3টি চেক ইস্যু করা হয়েছিল, একটি চেক কি হয়েছে, আদায় হয়েছে। তার মানে হচ্ছে 15,000 টাকা সেটি আদায় হয়ে গেছে। বাকি যে দুটি রয়ে গেছে অর্থাৎ 25,000 এবং 30,000, উক্ত দুটি লেনদেন হবে জমাকৃত চেক আদায় হয়নি। জমাকৃত চেক আদায় হয়নি 25,000 টাকা এবং 30,000 টাকা। দুইটির যোগফল হচ্ছে আমাদের 55,000 টাকা। তারপর প্রিয় শিক্ষার্থীরা, পঞ্চম নং লেনদেনটি হচ্ছে আমাদের ডিএম। সেটি হচ্ছে ব্যাংক কর্তৃক বীমার কিস্তি পরিশোধ। ব্যাংক কর্তৃক বীমার কিস্তি পরিশোধ কত, 7,000 টাকা। তারপর প্রিয় শিক্ষার্থীরা, 6 নং লেনদেনের মধ্যে আমাদের একটি ডেবিট মেমোরান্ডাম আছে। সেটি হচ্ছে ধার্যকৃত চার্জ 1,500 টাকা। ব্যাংক ধার্যকৃত চার্জ 1,500 টাকা। ডেবিট মেমোরান্ডামের 3টি লেনদেন আমরা যোগ করে নিব, 55,000, 7,000 এবং 1,500 টাকা। মোট যোগফল হবে আমাদের 63,500 টাকা। উক্ত 63,500 টাকা 1,03,000 টাকা থেকে আমরা বিয়োগ করব। বিয়োগ করার পর আমাদের চলে আসলো কত, 39,500 টাকা। এই 39,500 টাকাই হলো আমাদের ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। আশা করি প্রিয় শিক্ষার্থীরা খুব সহজভাবে ডেবিট এবং ক্রেডিট মেমোরান্ডামের মাধ্যমে ব্যাংক সমন্বয় বিবরণীর বিষয়টি বুঝতে পেরেছেন। তো ডেবিট এবং ক্রেডিট মেমোরান্ডাম বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করতে হলে আমার প্রথম ক্লাসটি দেখে আসবেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্লাস পরিকল্পনার তৃতীয় বিষয় কি ছিল? ক্লাস পরিকল্পনার তৃতীয় বিষয় ছিল উক্ত ক্লাসে আলোচনার আলোকে এমসিকিউ। XYZ এর হিসাব বই অনুযায়ী 2023 সালে 31শে ডিসেম্বর তারিখে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 28,000 টাকা। অনুসন্ধানে দেখা যায় যে 2,700 টাকার একটি চেক ইস্যু করা হয়েছিল, কিন্তু ব্যাংকে উপস্থাপন করা হয়নি, এবং 500 টাকা লভ্যাংশ ব্যাংক কর্তৃক আদায় হয়েছে কিন্তু নগদানভুক্ত হয়নি। তারপর 15,000 টাকার একটি চেক পেয়ে ব্যাংকে জমা দেওয়া হয়েছে, যা পরবর্তীতে ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যান হয়। উক্ত উদ্দীপক থেকে আমরা যে এমসিকিউ গুলি দেখব, প্রথমটি হচ্ছে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত কত টাকা। ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নির্ণয় করতে হবে। নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত আমাদের কত, 28,000 টাকা। তো নগদান বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের ক্রেডিট মেমোরান্ডাম গুলি যোগ করতে হবে। এই যে আমাদের ক্রেডিট মেমোরান্ডাম 500 টাকা, আর একটি ক্রেডিট মেমোরান্ডামের দিকে আসবে, সেটি হচ্ছে ইস্যুকৃত চেক যা ব্যাংক কর্তৃক উপস্থাপিত হয়নি, কত, 2700 টাকা। উক্ত 3টি লেনদেন আমরা যোগ করব। যোগফল দেখা গেল যে 31,200 টাকা। জমাকৃত চেক প্রত্যাখ্যান। জমাকৃত চেক প্রত্যাখ্যান সেটি ডেবিট মেমোরান্ডামের দিকে লিপিবদ্ধ করতে হয়, সেজন্য আমরা এটি বিয়োগ দিব। তারপর প্রিয় শিক্ষার্থীরা, উক্ত 31,200 থেকে 15,000 টাকা বিয়োগ দেওয়ার পর 16,200 টাকা। উক্ত 16,200 টাকায় হচ্ছে আমাদের ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত কত, 16,200 টাকা। সেটি হচ্ছে আমাদের উত্তর। তারপর প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় এমসিকিউ হচ্ছে ক্রেডিট মেমোরান্ডামের পরিমাণ কত। উক্ত উদ্দীপকে এই যে আমাদের 500 টাকা লভ্যাংশ ব্যাংক কর্তৃক আদায় হয়েছে, সেটি হচ্ছে ক্রেডিট মেমোরান্ডাম। সেক্ষেত্রে দ্বিতীয় এমসিকিউর উত্তরটি হবে আমাদের 500 টাকা। তারপর প্রিয় শিক্ষার্থীরা, তৃতীয় এমসিকিউ হচ্ছে ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যানের ফলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কি পরিবর্তন হবে। ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যানের ফলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কি পরিবর্তন হবে? প্রথমটি হচ্ছে 15,000 টাকার প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে, দ্বিতীয়টি হচ্ছে 15,000 টাকার পদ হিসাব বৃদ্ধি পাবে, এবং তৃতীয়টি হচ্ছে 15,000 টাকার ব্যাংক হিসাব হ্রাস পাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, জমাকৃত চেক প্রত্যাখ্যানের পরিপ্রেক্ষিতে আমাদের প্রাপ্য হিসাব বৃদ্ধি পায় এবং ব্যাংক হিসাব হ্রাস পায়। উক্ত এমসিকিউটি হবে কি, ক। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে ধন্যবাদ মনোযোগ সহকারে ক্লাসটি দেখার জন্য। একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞানের সকল অধ্যায়ের সহজ সমাধান পেতে আমাদের সাথেই থাকুন।